সুযোগ পাচ্ছে না ভারত, বড় বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ। এমন পরিস্থিতিতে সামনে আসলো এক অপ্রত্যাশিত শত্রু, যিনি এখন মোদীর প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। তাহলে কি শেখ হাসিনা আসাদের পর এবার মোদীর পতন হতে যাচ্ছে? অরুণাচলের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা। চীনের 1,20,000 ড্রাগন সেনা দাঁড়িয়ে আছে ভারতের দিকে গরম চোখে তাকিয়ে। যে কোনো সময় হতে পারে যে কোনো কিছু। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে আকাশ ভেঙে পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। পাকিস্তানের হাতে আসে 40টি পঞ্চম প্রজন্মের চীনা অদৃশ্য যুদ্ধ বিমান। এমন খবর জানানো হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে। এদিকে এই ঘটনায় ভারতকে প্রচন্ড বিচলিত হতে দেখা গিয়েছে। ইন্ডিয়া টুডে সহ একাধিক ভারতীয় প্রথম সারি গণমাধ্যম ভারতের প্রচন্ড দিশেহারা খবরের কথা প্রকাশ করেছে। একের পরে ভূমি হারাচ্ছে ভারত। চীন একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে। যত জ্বলবে বাংলাদেশ, তত লাভ ভারতের, ঘরে আসবে লাখ লাখ ডলার। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, জানিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে। ফ্যাক্ট চেক বলছে সংবাদটি ভুয়া এবং ভিত্তিহীন। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া। কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন? বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল। আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল, তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই। ঘটনা কোন জায়গা থেকে, কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল? দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাষণ দিল যেখানে শেখ হাসিনা কপাকত হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত অংশগ্রহণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে এই সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুতই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ। কিন্তু বিগত এক দশকে ভারতকে দৌড় প্রতাপের শাসন করেছেন নরেন্দ্র মোদী। এতটাই প্রতাপের সাথে শাসন করেছেন যে তার সামনে বিরোধী দল থেকে শুরু করে যে কোনো শক্তি টিকে থাকা দায় হয়ে পড়েছিল। কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রাচীন দলকেও কোনো রকমে নাক ভাসিয়ে টিকে থাকতে হয়েছিল। হামলা, মামলা, গ্রেফতার থেকে শুরু করে নানা অপবাদে দলটিকে অস্থির করে তুলেছিল মোদী সরকার। 2014 সালে নরেন্দ্র মোদী বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন। সেই মোদী সরকারের পতনই এখন পুরো ভারত জুড়ে শুরু হয়েছে। ওদিকে মোদী সরকারের ভুল কূটনীতি, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই সহ প্রতিটি শহরে এখন মোদী সরকার বিরোধী প্রতিবাদ চলছে। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন ভারত কি হারাচ্ছে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্রকে? ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসে, যার পরিমাণ 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার, যা ভারতের গড় আয়ের একটা বড়। সবার মনে একটা প্রশ্ন, কি বা চলছে ভারতের রাজনীতিতে? আর কেনই বা ভারতের জনগণ সরব হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে? ভারতের ব্যবসায়ী, কৃষক, সর্বস্তরের জনগণ মোদী সরকারের পতন চাইছে। তার কারণও বা কি? ভারতের সর্বস্তরেই এখন একটি কথা শোনা যাচ্ছে, মোদী হটাও, দেশ বাঁচাও। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি। দুই দেশের মিত্রতা ধীরে ধীরে শত্রুতায় পরিণত হতে চলেছে। মোদী সরকারের অসংলগ্ন কূটনীতি এবং বাংলাদেশি বিরোধী প্রচারণার কারণে বাংলাদেশের জনগণ এখন ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগ। ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে পর্যটক এবং রোগীরা ডাক্তার দেখাতে না যাওয়াতে ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। ভারতীয় অনেক শিল্পই গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে। ক্ষতি গুনতে গুনতে ভারতীয় ব্যবসায়ী এবং কৃষকরা এখন দিশেহারা, আর এর জন্য মোদীকেই তারা দায়ী করছেন। ভারতের সর্বস্তরের জনগণও বলছে, গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে চাইলে মোদী সরকারের পতন ভারতের জন্য এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন।
ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া, কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন। শুভ্রকমল দত্ত বিবিসি বাংলাকে বলেন, বস্তুত শেখ হাসিনা গত 5 অগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করেই দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পরদিনই মানে 6 অগস্ট পার্লামেন্টে জানান, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে আজ অবধি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেও কোনো পরিবর্তন হয়নি। তখনও বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, এখনও তিনিই সেনাপ্রধান আছেন। ফলে যে পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল, যা অস্বীকার করা কঠিন, বলছেন মিস্টার দত্ত। তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনি। ভারত সরকারের কর্মকর্তারা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন। ভারত কিন্তু তাকে বিমান পাঠিয়ে ইভ্যাকুয়েট করেনি বা তুলে নিয়ে আসেনি। ফলে 5 অগস্টের সেই ঘটনাক্রম আর শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে, আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে। এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই, বিবিসিকে বলেছেন দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এসব কারণেই বাংলাদেশের নোট ভার্বালের তড়িঘড়ির একটা জবাব দেওয়া উচিত, কিংবা শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, তেমনটা মনে করছে না দিল্লি। প্রত্যার্পণ চুক্তির বিশেষ ধারায় রয়েছে, যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এ যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে 5 অগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন। মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিয়েছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যার্পণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে অনুরোধ যে আকারেই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না? পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে এই প্রশ্নের জবাবে বলেছেন, না, বিষয়টা ঠিক সেরকম নয়। যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের ধারণা, এক্ষেত্রে একটি নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি। ল্যাটিনে রোগেটোরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া, আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয়। সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার সুপ্রিম কোর্টের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিত, সেটার প্রভাব এই দায়সারা নোট ভার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো পর্যবেক্ষক মনে করছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। একের পর এক ভূমি হারাচ্ছে ভারত। চীন একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে, কিন্তু বসে আছে এখানে। বলছিলাম না, যখনই ভারত কোন জিনিস পারে না পাকিস্তানের সাথে, চীনের সাথে, বাংলাদেশের বর্ডার এসে বাংলাদেশিদের উপর অত্যাচার এবং নির্মমতা অথবা কোন ধরনের পলিটিক্যাল ডিসফাংশনাল কেওস সৃষ্টি করার চেষ্টা করে, যা করেছে বিগত 16 বছরে। কিন্তু শেষ রক্ত হন প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যর্থ রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা বায়োলেটারাল পলিসিস ওভার দোজ নেইবারিং কান্ট্রিজ। লিডস এন্ড জেন্টলম্যান, আজকে ভারতীয় মিডিয়া থেকে একটা খবর যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হলো ভারতের মাটি 38 স্কয়ার কিলোমিটার দখল করে নতুন কাউন্টি বা জেলা ঘোষণা করেছে চীন, এবং সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাট। কিন্তু কিছু করার নেই, কারণ চীনের সাথে দাদাগিরি করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু যত দাদাগিরি তো বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে, সেই দাদাগিরিটার একটা সমাপ্তি করতে যাচ্ছে বাংলাদেশে। যদি আমরা ইউনাইটেড থাকি, তবে কথা আছে বর্তমান রাজনৈতিক দল বা সরকারের বিভিন্ন ধরনের বিহেভিয়ার ফেইলিয়ার্স নিয়ে। তো একটা জিনিস বলে রাখি বারবার, যে আমি ফেইলিয়ারটাকে পছন্দ করি যদি না সেই ফেইলিয়ারটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় না হয়। কিন্তু দুর্বৃত্তায়ন ডিক্টেটরশিপ ফেসিজমকে ঘৃণা করি, এবং সেটা বাংলাদেশের মানুষ লাঠি দিয়ে বের করে দিয়েছে চিরদিনের জন্য। লিডস এন্ড জেন্টলম্যান, এবং
শেখ হাসিনার বা আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেওয়া, ভারতকে লাথি মেরে দেওয়ার সমান্তর সেটাই ভারত দেখিয়েছে যে লাথি খেয়েছে তারা। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ডিজিটাল টেরোরিজম বা আমরা যদি বলি যে আপনার অনলাইন ইন্টারনেট, তারা ঘোষণা করেছেন প্রতি মুহূর্তে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত প্রত্যেকটা জায়গাতে, যার প্রতি মুহূর্তে দরাকে বর্তমানে নাস্তানাবুদ ভারত এবং ভারতীয়রা, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ার অনেক জায়গাতে যারা লিবারাল ইন্ডিয়ান্স আছে তারা তার প্রতিবাদ জানাচ্ছেন। কারণ তারা বলছেন ডোন্ট ফরগেট ইট ইজ এ $15 billion মার্কেট ফর ইন্ডিয়া ইন বাংলাদেশ। তারা ভুলে গেছে এই জিনিসটা। দ্যাটস ওয়াই দে আর ডেসপারেট। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, শেখ হাসিনাকে রিইনস্টেট করা ইন আওয়ার পলিটিক্স ইন বাংলাদেশ, দ্যাটস নট গোইং টু হ্যাপেন, রাইট? আমি এই ক্লিপটা ভারতের ওয়ায়ন যাদের একটা আপনার আরেকটা, আমি যদি বলি যে বিজেপির মুখপাত্র, যদি আমি বলি খুদ বিজেপির মুখপাত্র এই খবরটা দিচ্ছে যে ভারতের 38 কিলোমিটার জায়গা জুড়ে নিয়ে গেছে চীন এবং সেখানে নতুন জেলা জানিয়ে চলছে এই মুহূর্তে আলোচনা। এই খবরটা আমরা দেখে আসি। বাংলাদেশের বর্ডারে সন্ত্রাসবাদ দুর্বৃত্তায়ন চালাচ্ছে ভারতীয় মিডিয়া এবং ভারতের বাহিনী। অন্যদিকে প্রতি মুহূর্তে কর্তৃত্ব হারাচ্ছে ভারত, হুমকির মুখে পড়েছে চীনের কারণে এবং তার ফলশ্রুতি এবং ফল এটা বাংলাদেশের উপরে যাওয়ার চেষ্টা করছে। That's why we got to be united, we got to be more stronger. But there is some discrepancies about our present government we can talk about later. Ladies and gentlemen, take a look. One of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media, China has created 2 new counties. One of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media has reported that the government of northwest China's Xinjiang Uyghur Autonomous Region has announced the establishment of the counties. আসলে টাকা নাই, ওয়ায়ন গো এন্ড চেক। অর্থাৎ দেখেন আপনারা প্রত্যেকটা দেশে চীন মার খাচ্ছে, শুধু বাংলাদেশের কেন বাংলাদেশে তারা এই কাজগুলো করে থাকে? বিকজ বাংলাদেশের পলিটিশিয়ানস এবং বাংলাদেশের ব্যুরোক্রেটস বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা যে কোন কারণেই কর্তৃত্ব তাদের উপরে প্রতিষ্ঠা করেছে বলে তারা এই কাজটা করার দুঃসাহস দেখায়। এটা ভুটানের মতো দেশ পারে নাই, নেপালের মতো দেশে পারে নাই, শ্রীলঙ্কাতেও পারে নাই, আপনার এই বাকি যে দেশগুলোতে আছে প্রত্যেকটা দেশে, সেরে মালদ্বীপের মতো দেশ একদম কিকড অন देयर অ্যাস and nothing can be done over there. But বাংলাদেশে তার উঠে পড়ে লেগেছে সারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে। Why? Because our politicians are weak, they're ignorant, uneducated, not competent, not smart, not tough. That's why এটা কাজটা তারা করে থাকে। আদারওয়াইজ বাংলাদেশেও আপনার আমি যদি বলি যে কোন ধরনের শব্দ করার সুযোগ তারা পেত না। বাংলাদেশে 99% মানুষ এদেশে ভারত বিরোধী, এদেশে ফ্যাসিজম বিরোধী। এই জায়গাটা তারা এখন এসে তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে ভারতের কর্তৃত্ব আছে এবং তারা মোটামুটি পাগল প্রায় ভারতের বর্তমান প্রত্যেকটা জায়গাতে। কিন্তু একটা জিনিস ভারত ভুলে গেছেন, $15 billion মার্কেট, এখানে সমঝোতা ছাড়া কোনো বিকল্প নেই। ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় পুলিশের বিরুদ্ধে জুতা মিছিল, ঝাড়ু মিছিল, আপনার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের কৃষকরা মাঠে আপনার শেষ হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি আমি যদি বলি ইটস গোনা বি shrunk by almost 13%. বাংলাদেশিরা না যাওয়ায়, ইমাজিন একটা রাষ্ট্রের, একটা স্টেটের 13% GDP will be like shrunk by this kind of activities. সুতরাং অর্থাৎ যেটাকে আমরা বলি shrunk মানে হচ্ছে ছোট হয়ে আসা, আকার ছোট হওয়া। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা 25 to 35% যখন this way that way, I mean depend upon Bangladeshis travelers and the activities or financial transactions with Bangladeshis, এবং এটা completely halted and stopped. তারা মনে করছে they are going to punish Bangladeshis. That's not the real scenarios over there, ladies and gentlemen. For example, থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে। আপনি থাইল্যান্ড যেতে চান, ঘরে বসে আপনি থাইল্যান্ডের ভিসা আপনার জন্য, ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি আরো অ্যাক্টিভ হয়, ভারতের বিকল্প যেটা আপনারা যদি কেউ আমাকে নিয়মিত দেখে থাকেন আওয়াজ দেবেন। আমি বারবার বলছি যে আমেরিকা থেকে পেঁয়াজ এনে সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের চোখ কম খাওয়ানো যাবে আপনাদেরকে, যদি আমরা সিস্টেমটা জানি। এটা আমি বলেছি দুর্বল এবং অনেক আগে আমি কথা বারবার বলছি, আমাদেরকে ভারতের উপরে কোনোভাবেই ডিপেন্ড হতে হবে না। এবং আজকে যে আমাদের যে এই যে গাড়ির যে পার্টস বা যন্ত্রাংশ যেগুলো আপনি জানেন যে তারা বাংলাদেশে আপনার এই এক্সপোর্ট করা বন্ধ করেছেন। এটা আমি এটা একটা it's like don't be worried about it, it's a wake up call for Bangladeshis. For example, কিভাবে আপনি বুঝতে হবে কোন বিষয়ে ভারতের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে আপনি চলতে পারবেন না বাংলাদেশি হিসাবে। এটা আমাদের রাজনীতিবিদ, কর্তৃত্ববাদী বা বর্তমানে যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, বোঝার চেষ্টা করবেন ভারতের উপরে কোন বিষয় যদি আপনি ডিপেন্ড করে রাষ্ট্র পরিচালনা করতে চান, যে কোনো সময় আপনি কলাপ করবেন ওই সেক্টরটা, ওই খাতটা। গ্রাম বাংলায় একটা কথা আছে যে চুন খাইয়া ভাই গাল পড়ছে, তো দই দেখলেও কিন্তু এখন চুনই লাগে। আবার এই মুহূর্তে আজকে যখন এই ঘটনাটা সামনে আসলো তো কমেন্টের দিকে আমি তাকাচ্ছিলাম, বিভিন্ন ধরনের কমেন্ট। আমরা বাঙালি অনেকে বিভিন্ন ভিডিওতে নিশ্চয়ই আমার ভিডিওতে অনেকে কমেন্ট পড়তে আসেন আজকে নাইম ভাইয়ের তো একদম ইচ্ছে মতো ধোলাই করবে, তাই না? বা আপনার প্রিয় ব্যক্তি সম্পর্কে যখন কোনো ভিডিও বানাই পজিটিভ নেগেটিভ মন্তব্যগুলো দেখতে আমরা অবশ্যই আসি, তাই না? তো যারা কমেন্ট পড়তে আসছেন তাদেরকে ওয়েলকাম। একটা কমেন্টে আমার নজর পড়ছে, বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল। আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই। ঘটনা কোন জায়গা থেকে, কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল? কোনো মামলা না। তবে মোটামুটি 99% লোকের মনেই, মানে আওয়ামী লীগ যারা করেন না আর কি, আওয়ামী লীগ যারা করেন তাদের হিসাবটা আলাদা, বাট আওয়ামী লীগ করেন না এমন মানুষগুলোর মধ্যে 99% মানুষ ধরেই নিছিল যে এটার পেছনে আওয়ামী লীগেরই হাত। ইভেন আমলা লীগ বা আরো ভেতরে থাকা কোন লীগের লোকেরা এই কাজটা করেছে। খেয়াল আছে নিশ্চয়ই, আমাদের সচিবালয়ে ইতিহাসের একটা ডিফারেন্ট ঘটনা ঘটছে যে 2 ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের 2জনের অফিসগুলোতে একটা রহস্যময় ভাবে আগুন লেগেছিল।
তো এই ঘটনা নিয়ে বেশ কয়েকটা দিন আপনার চাঞ্চল্যকর অবস্থানে গেছে। তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ, কেউ বলছিলেন নাশকতা, আর বলছিল যে এটা আওয়ামী ফেসিস্টদেরই কাজ, 100% আমলাদের কাজ, আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে। এখানে যখন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে নাড়া পড়ছে দুদকে, তখন এখানে ঘটনাগুলো কেউ ঘটানোর চেষ্টা করছে, আওয়ামী লীগের তো 100% জড়িত, এমন বক্তব্য ছিল। তো এই যে অভিযোগ বা এই যে ধরেন তীর ছুড়ে গেছিল আওয়ামী লীগের দিকে, সেখান থেকে আজকে তারা বেকসুর খালাসি পেয়েছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেটা তো আমরা দেখছি, সেখান থেকে এটা ক্লিয়ার। এর বাইরে তদন্ত কমিটি যারা ছিলেন তারাও রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে কুকুরের বিষয়টা এখানে ক্লিয়ার, আমরা দেখলাম যে কুকুরটা এসে এখানে সামনে চেয়ারের মধ্যে বসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সচিবালয় কতটা সুরক্ষিত বা নিরাপদ? কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীরা এরকম কুকুর দিয়েও কিন্তু অপারেশন চালায়। যেমন ধরেন কুকুরের গায়ে একটা জ্যাকেট বাইরে সেখানে ঢুকাই দিল, তারপর নিচ থেকে রিমোট দিয়ে পুরো ভবন উড়াই দিল। এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটে যারা বড় বড় নাশকতা করেন। তো আমাদের সচিবালয়ের 7-8 তলার মধ্যে একটা কুকুর উঠে যাচ্ছে, এটা একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। যে আমাদের নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল? ওই দিন ছুটি থাকলেও নিশ্চয়ই এই মন্ত্রণালয়ের তো একটা নিরাপত্তা সিস্টেম আছে। আচ্ছা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং এ এই তদন্ত জানিয়েছে, তদন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কমিটির যারা আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলছেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকেই সচিবালয়ে আগুন লাগছে। আগুনটা লাগার আসলে সময় পায় নাই, একদম কি একটা টাইমে লাগাইয়া পুরো হুলস্থুল ঘটাই দিছে। তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি বলছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা দিয়েছি। প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে 1 ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তো সোর্স একটাই, তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে, ফলে 6 তলা শেষ না করে 7 তলার আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টার কানেক্টেড বলে এমন মনে হয়েছে। আমরা যেটা দেখছি যে 2 দিকে আলাদা আলাদা তাদের অফিসগুলোতে আগুন লাগছে, কিন্তু কমিটি বলছে যে আগুন লাগার সোর্স একটাই ছিল। তো বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও ওইটা আসলে ইন্টার আভ্যন্তরীণ কানেকশন ছিল। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলছেন ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, কোনো ধরনের বিস্ফোরকের আলামত সচিবালয়ে পাইনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত, সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল। তো যাই হোক, দিন শেষে নানান উৎকণ্ঠা উদ্বেগ, আর এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই দিন শেষে আওয়ামী লীগের উপরেই চলে যায়, যুবলীগ ছাত্রলীগের উপরে চলে যায়। এটা আওয়ামী লীগ আগে করতো, ধরেন ঘটনা তদন্ত পরে মন্ত্রীরা ডাইরেক্ট বলে দিত বাসে আগুন লাগছে, এটা বিএনপি জামাতের কাজ। তো আমাদের এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে, কারণ এই নোংরা পলিটিক্স মানুষ আর পছন্দ করে না। তবে আওয়ামী লীগ একটা মহা ফাড়া থেকে বেঁচে গেছে এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি দাওয়া চলতেছে এর মাঝখানে এটা বড় একটা ঝামেলা হইতো। তো তদন্ত কমিটির রিপোর্টের পর আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ছিল সেখান থেকে তারা বেকসুর খালাস পেল। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে। অনেকেই আশা করি পড়েছেন, যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটার লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেব, একটু পড়বেন প্লিজ। আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, যদিও অ্যাপারেন্টলি খুবই চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি, কিন্তু এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে। আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে, বা আমি আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না, বরং রিডিং বিটুইন দ্য লাইন্স আছে। আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি। তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন, আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, তার রাজনীতির প্রশ্ন এসছে, মানে রাজনীতিতে ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকেন এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে। কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলবো। যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন, তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন। আমরা এই বাক্যটা খেয়াল করি, তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এই বাক্যটা মনে রাখবেন। কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো। মানে কোনো
উৎকণ্ঠা আছে কিনা তারা সেগুলো বলছেন, এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে, উইচ ইজ রাইট। এই বাহিনীর কাজ পুলিশিং না, কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনও ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারেনি, সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায়। এরপরের প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক দলের প্রতি এক ধরনের হতাশার প্রশ্নের ক্ষেত্রে আছে। কিন্তু গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি, করতে চায়নি, তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। মিলিটারি চিফ বলছেন ঠিক আছে, অতীত হয়নি, এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি। জনাব ওয়াকার জবাব দিচ্ছেন, এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্যও করা দরকার। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে এসে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার। মানে এই ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা জনাব ওয়াকার এই প্রশ্নে আনা। তবে একটা জিনিস তাকে আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে, রাজনীতিবিদদের অনেক ত্রুটি বিচ্যুতি বা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরই আমাদের আস্থা রাখতে হবে, দেশ রাজনীতিবিদরাই চালাবেন, যারা ওয়াকার সেটা খুব স্পষ্টভাবে বলছেন। কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন, তার মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক। প্রথম আলো জিজ্ঞেস করছে, তার মানে রাষ্ট্র পরিচালনা আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন। জেনারেল ওয়াকার বলছেন, আমি অত বিস্তারিত যেতে চাই না, আমি সংবিধান বিশেষজ্ঞও নেই, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন, সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন। আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডের ক্ষমতা যদি তার হাতে যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে। এটা সত্য, আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে, তেমন কোনো ক্ষমতাই নেই। কবরে গিয়ে ফাতেহা পাঠের কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কিন্তু প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী, মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন, যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবে কিনা। আর যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয়, অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন, নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন, তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে, এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে। এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন, এবং এই ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন। যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক, এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন। আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না, আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই। এরপর বলেছে, প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে, কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে, এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এসব তো বাস্তবতা। তিনি বলছেন যে তারা খুব একটা সুখকর নয়, ইত্যাদি ইত্যাদি বলে উশৃঙ্খলতা থেকে, বিশৃঙ্খল অবস্থা আছে সেখান থেকে সরিয়ে আসার কথা বলেছেন। এরপর আন্দোলনের বলা হচ্ছে যে প্রচুর চেষ্টা হয়েছে, কিন্তু সংস্কার তো ঠিকমতো হয়নি, এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা। আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বেন, আমি পুরোটা পড়ছি না, এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে। তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিক্টিমাইজ করছেন না, রাজনীতিকে ভিক্টিমাইজ করছেন না। উনি শেষ সুযোগ বলেন, তিনি বলছেন সুযোগ আছে, তবে কাজে লাগানো উচিত, এবং উনি রাজনৈতিক দলগুলোর ওপর, রাজনীতির ওপরই আস্থা রাখতে চেয়েছেন। সংস্কারের কথা আবার ফিরে এসছেন, এবং হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন, দলের মনোভাব কেমন দেখছেন, তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে, চমৎকার ব্যাপার। আচ্ছা, এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত, এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাও আসবো, যেটা রাজনীতিতে জড়ানো নিয়ে তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে, কেন হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে, ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি, দেখছি। উনি ভারত সম্পর্কে যেটা বলছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে, আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে, এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, অনানুষ্ঠানিকভাবে কাজ করছে। আমাদের মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল। কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে, দেয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে, এটা হলো সবচেয়ে জরুরি। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী, কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে, রাইটলি। এরপর উত্তর পূর্বাঞ্চলের নিশ্চয়তা, মানে 7 সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়েছে এটা উল্লেখ করছে। তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার। দেখুন, আমার কথা হচ্ছে, আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করবো না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব যা আমার স্বার্থের, তারা আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না।
স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও, সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, আমরা ন্যায্য হিস্যার পানি পাবো, এতে তো কোনো অসুবিধা নেই, সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক। অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট। আমরা জানি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় 80s 90s এরকম সময়গুলোতে, সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল। তারা ভারতের আশ্রয়ে থেকে সেখানে ইনসার্জেন্সি করেছে, তাদের অস্ত্র সাহায্য পেয়েছে। সুতরাং যখন বারবার সেভেন সিস্টার্সের আলাপ হয়, এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য চট্টগ্রামকে জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তের আলাপটা তুলেছেন। কারণ সাম্প্রতিক সময় মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার পেছনে ভারত রোল প্লে করছে কিনা, আমাদের এখানে আরাকান আর্মিকে, যদি আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সুতরাং সেটাকে দিয়ে তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন। চীনের কথা বলছেন, চীনের পররাষ্ট্রনীতি, এগুলো আমার কাছে খুব জরুরি না, কিন্তু এই যে রাজনীতি নিয়ে সব কিছুর পরও অনেকেই এখনও বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে। সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে। তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়, রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে প্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। তারপরে জিজ্ঞেস করছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন, এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোনো বার্তাকে দিতে চান? এরপর উনি একটা বার্তা দিয়েছেন, জটিল কঠিন পরিস্থিতি, সবাই এক্সপেকটেশন যাতে কম রাখা উচিত, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো। রাজনীতিতে তিনি আসছেন না, রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে, রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না। এই আলাপটা কেন? বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্যভাবেই আলোচনায় আসছে। মানে বাংলাদেশের এই ডক্টর ইউনূস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায়, আনস্টেবল যদি করে তোলা যায়, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে, এই আলাপ আছে, মানে তারা চাইতে পারে। ডক্টর ইউনূসের মতো একটা জনগণের সমর্থন পুষ্ট সরকার, তাদের পক্ষে আসলে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ, আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলি, পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব না। ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক ওভার হওয়া, এটা ফ্যাক্ট। এই আলাপ অনেকেই করছেন, রাইটলি করছেন, আমরা এটাকে যৌক্তিক মনে করি। ফলে কেউ চাইবেন সামনে, আমরা নিশ্চিতভাবেই চাই, সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি। কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। তখন বহু মানুষ এবার আহ্বান জানিয়েছিলেন, জনগণ খুশি হতো তখন তারা নিলেও, তারা সেটা করেননি, সবচেয়ে প্রপার সময়ে করেননি। এখন করবেন কিনা করবেন না, কিন্তু পরিস্থিতি যদি এতটাই ঘোলাটে করে ফেলা যায় যে তখন দেশের স্বার্থে তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা নেওয়ার জন্য, সেই পরিস্থিতি তৈরির চেষ্টা হবে বলে আমরা মনে করি। তিনি এখানেও একটু স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরা বরং সেনাপ্রধানের কাছে চাইব সেই রকম পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে, তারা সেটা মানে মাঠের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা সেটা নিশ্চিত করবেন। শুরুতে বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং রিডিং বিটুইন লাইন্স এর মধ্যে নেই। আপনার ইন্টারভিউটা যদি পুরো পড়ে থাকেন, আমি যতটুকু পড়েছি প্রশ্ন এবং উত্তর সব কিছু মিলে জনাব ওয়াকারকে আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে। মানে খুব স্পষ্টভাবে যদি বলতে চাই, উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তিনি এই সরকারের অংশ, তিনি ডক্টর ইউনূসের অধীন, কিন্তু উনি সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে। মানে খানিকটা এরকম যেটা ওনার সদিচ্ছা না, এটা ওনার সদিচ্ছা নয় কোনো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।